গল্পের শুরু হয় কোরিয়ার এক বৃষ্টি ভেজা বাস টার্মিনাল দেখিয়ে। এখানে এনহো নামের এই ছেলেটি বাস আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর বাস চলে আসলে সে দ্রুত টিকিট কেটে বাসে উঠে পড়ে, কিন্তু ভিতরে গিয়ে দেখতে পায় তার জন্য বরাদ্দ সিটটিতে অলরেডি একটি মেয়ে বসে আছে। এই দেখে সে মেয়েটিকে তার সিটের ব্যাপারে বলে, কিন্তু মেয়েটি ইয়ারফোন পরে থাকায় প্রথমে কিছুই শুনতে পায়নি। এরপর দ্বিতীয়বার এনহো তার সিট নম্বর দেখালে মেয়েটি বুঝতে পারে সে ভুল করে অন্য সিটে বসেছে। তাই সে এনহোকে সরি বলে এবং তার সিটটি ছেড়ে দেওয়ার জন্য উঠে দাঁড়ায়। তবে এনহো বুঝতে পারে মেয়েটির হয়তো জানালার কাছের সিটটি বেশি পছন্দের, তাই সে নিজের সিটে মেয়েটিকে দিয়ে পাশেই অন্য একটা সিটে বসে পড়ে। আসলে এনহো একটু শান্ত ও লাজুক টাইপের মানুষ, তাই সে সবসময় মেয়েদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। দেখা যায় একটু পরেই সেই সিটের যাত্রী চলে এসেছে। এখন বাধ্য হয়ে এনহোকে মেয়েটির পাশের সিটেই বসতে হয়, মানে তারা দুজনে দুজনার সিট বদলে নিয়েছে। এর একটু পরেই বাসের কন্ডাক্টর জানায় খুব শীঘ্রই বাসটি স্টেশন লিভ করবে, তাই সবাই যেন নিজের নিজের সেফটি বেল্ট বেঁধে নেয়। এনহো লক্ষ্য করে তার সিটের সেফটি বেল্টটি অকেজো, তাই লজ্জা পেয়ে সে লুকিয়ে বেল্টটি হাত দিয়ে ধরে রাখে যেন মেয়েটি কিছু বুঝতে না পারে। তবে মেয়েটি চুপ থাকলেও সে কিন্তু সবটাই খেয়াল করেছে। এনহোর এমন সহজ সরল কর্মকাণ্ডে মেয়েটি নিজের হাসি আটকে রাখতে পারে না। এরপর বাস চলতে শুরু করলে হাইওয়ে ব্রিজ টানেল পার করে এগিয়ে যেতে থাকে। দেখা যায় দীর্ঘক্ষণ জার্নির পর ক্লান্তির কারণে এনহো অজান্তেই মেয়েটির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মেয়েটি চাইলেই তাকে সরিয়ে দিতে পারত, কিন্তু এনহোর ক্লান্তিভরা চেহারা বলে দেয় সে এটা ইচ্ছা করে করছে না। তাই তাকে এভাবে রেখেই মেয়েটি চুপচাপ বসে থাকে। কিন্তু হঠাৎ করেই এক ঝাঁকুনিতে বাস থেমে যায়। এনহোর সিট বেল্ট না থাকায় আর ঘুমের অসাবধানতার কারণে সে সিট থেকে নিচে পড়ে যায়, যেন তার মনে হলো সে কোনো মারাত্মক স্বপ্ন দেখেছে। এই অবস্থায় মেয়েটি তাকে ডেকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। এনহো ভীষণ লজ্জা পেয়ে উত্তর দেয় সে ঠিক আছে। তবে এখানে ঘটে যায় আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেয়েটি এনহোর হাতের নোটবুকটি দেখে ফেলে, যেখানে মেয়েটির একটি সুন্দর স্কেচ আঁকা আছে। আসলে বাসে ওঠার আগে যখন স্টেশনে মেয়েটি ছাতা হাতে বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল, তখন এনহো সেই অসাধারণ দৃশ্যটি লুকিয়ে এঁকে ফেলেছিল। তো মেয়েটি এই বিষয়টা বুঝতে পেরেছে দেখে এনহো তার কাছে সরি বলে। তবে মেয়েটি এই বিষয়ে একদমই রাগ করেনি, বরং এত সুন্দর স্কেচ আঁকার জন্য তাকে ধন্যবাদ জানায়। এর মধ্যেই কন্ডাক্টর এসে বলে সামনে পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তাই সবাই যেন নিজের নিজের ব্যবস্থা করে নেয়, তা না হলে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। এই শুনে সবাই ফোন করে নিজের স্বজনদের ডাকতে শুরু করে, কিন্তু মেয়েটির ডাকার মতো কোনো আপনজন নেই। তাই সময় পার করতে সে একা দাঁড়িয়ে ছবি তুলছিল। তবে ভুলবশত এনহো বারবার তার ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ছে। এই ছোট ছোট মজার মুহূর্তগুলো তাদের জড়তা কাটিয়ে দেয়। এরপর মেয়েটি সাহস করে এনহোর কাছ থেকে তার সেই স্কেচটি চেয়ে নেয়। এমন সময় দেখা যায় এনহোর বাবা গাড়ি নিয়ে তাকে নিতে এসেছে। এদিকে এনহো খুশি হয়ে গাড়িতে উঠতেই যাবে, ঠিক তখনই জানালার গ্লাসে মেয়েটিকে দেখতে পায়, যে কিনা অসহায়ের মতো এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। এদিকে তার মেয়েটির প্রতি মায়া হয়, তাই দ্বিধা না করে সে মেয়েটিকে বলে তুমি চাইলে আমাদের সাথেই যেতে পারো, বাবা তোমাকে তোমার সঠিক গন্তব্যে পৌঁছে দেবেন। মেয়েটি কেন জানি এনহোর কথায় ভরসা পায়, তাই সে তাদের সাথে যেতে শুরু করে। গাড়িতে বাবার সাথে গল্পের ছলে জানা যায় মেয়েটির নাম হচ্ছে জিয়ং, এবং মজার ব্যাপার হলো এনহো এবং জিয়ং দুজনে একই বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রছাত্রী। এই জানতে পেরে এনহোর বাবা ভীষণ খুশি হয়। কথা বলতে বলতে এনহোর বাবা বুঝতে পারে জিয়ং ভীষণ ক্ষুধার্ত, তাই সে জিয়ংকে তার নিজের রেস্টুরেন্টে নিয়ে আসে এবং এখানে সবথেকে ভালো ভালো খাবারগুলো তাকে খেতে দেয়। একসাথে এত দারুণ দারুণ খাবার আর এমন ভালোবাসা পেয়ে জিয়ং সত্যিই মুগ্ধ। জীবনে এই প্রথম কেউ তাকে ভালোবেসে এভাবে খেতে দিয়েছে। তো লাঞ্চ শেষ করে সে দেয়ালে টাঙানো এনহো আর তার মায়ের আঁকা কিছু অসাধারণ স্কেচ দেখে। এনহো জানায় এগুলোর মধ্যে কিছু তার মায়ের আঁকা এবং কিছু এনহো নিজেই এঁকেছে। এভাবে কিছু সময় কাটানোর পরে এবার এনহোর বাবা এনহোকে বলে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে। এরপর এনহো তার ছোট স্কুটারে করে জিয়ংকে সাথে নিয়ে রওনা হয়। গন্তব্যে পৌঁছানোর পর সে বুঝতে পারে জিয়ং যেখানে থাকে সেটা আসলে একটা অনাথ আশ্রম, এবং এই পৃথিবীতে জিয়ংয়ের আপন বলতে কেউ নেই। তো জিয়ংকে পৌঁছে দিয়ে এনহো স্কুটার ঘুরিয়ে পুনরায় ফিরে যেতে শুরু করে। এদিকে দেখা যায় জিয়ং এখানে থাকার জন্য আসেনি, আসলে এই সুন্দর বক্সে করে এখানকার অনাথ শিশুদের জন্য চকলেট নিয়ে এসেছে। এই অনাথ আশ্রমেই সে ছোট থেকে বড় হয়েছে, তাই এখানের সবার প্রতি তার এক আলাদা ভালোবাসা কাজ করে। ওদিকে দেখা যায় কিছুদূর আসার পরই এনহো কিছু একটা ভেবে তার স্কুটার ঘুরিয়ে নিয়েছে। এরপর কিছুদূর ফিরে যেতেই দেখতে পায় জিয়ং একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তবে জিয়ং এনহোকে ফিরে আসতে দেখে একদমই অবাক হয়নি, যেন সে জানতো এনহো আবার ফিরে আসবে। মেয়েটি অদ্ভুতভাবে সূর্যের দিকে তাকিয়ে বলে সূর্যাস্ত হতে আর বেশি সময় বাকি নেই, তাই হেঁটে গেলে হয়তো সেখানে পৌঁছতে পারবো না। তুমি কি আমার সাথে আজ সূর্যাস্ত দেখতে যাবে? এনহো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। তবে এবার এনহো নয়, বরং মেয়েটি স্কুটার চালায় এবং তাকে একটি অসাধারণ জায়গায় নিয়ে আসে।
জিয়ং এখানে প্রায়শই আসে এবং ছোট ছোট পাথর সাজিয়ে তার সামনে একটা ছোট মোমবাতি রাখে। এরপর ঠিক সূর্যাস্তের সময়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন তার মনের ইচ্ছে পূরণ হয়। জিয়ংয়ের এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে এনহো এসবের কারণ জানতে চায়। উত্তরে জিয়ং জানায় সে আসলে একটা বাড়ি বানাতে চায়, একদম নিজের একটা বাড়ি। ছোটবেলায় অনাথ আশ্রমে থাকার সময়ে তার এই শখ তৈরি হয়েছিল, যেটা সে এখনও পূরণ করতে পারেনি। এইসব শুনে এনহো অপলক দৃষ্টিতে জিয়ংয়ের দিকে তাকিয়ে থাকে। তার সহজ সরল কথা বলার ধরন আর চাহনি এনহোকে মুগ্ধ করেছে। মনে মনে সে যেন এমন কাউকেই চাইত, যার কথা বলার ধরন আর সহজ সরল মনোভাব তার সহজ জীবনের মতোই হবে। এরপর সিনচঞ্চলে দেখা যায় এনহো একটা সাইবার ক্যাফেতে গিয়ে জিয়ংয়ের সোশ্যাল মিডিয়া আইডি খুঁজছে। দীর্ঘ প্রচেষ্টার পরে সে তার আইডি খুঁজে পায় এবং জানতে পারে জিয়ং একটি গ্যাস স্টেশনে পার্ট টাইম জব করে। এদিকে সে তো প্রচণ্ড খুশি হয়ে যায় আর তার বন্ধুদের সাথে প্ল্যান করে সেখানে গিয়ে তারা কাকতালীয়ভাবে দেখা করার নাটক করে। মানে গ্যাস নেওয়ার নাম করে এনহো পুনরায় জিয়ংয়ের সাথে দেখা করতে এসেছে। ধীরে ধীরে সে জিয়ংকে এতটাই ভালোবেসে ফেলে যে তার কাছাকাছি থাকার জন্য সেই একই গ্যাস স্টেশনে কাজ নিতেও দ্বিধা করে না। এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের সম্পর্কটা এগিয়ে যাচ্ছিল। প্রায়শই তারা কাজের শেষে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। মনের ভিতরে জমে থাকা কষ্টগুলোকে পাশে রেখে তারা কিছুটা সময় হাসিখুশি থাকার চেষ্টা করে। আসলে জিয়ং সিওলের অনাথ আশ্রমে বড় হলেও এই বড় শহর তাকে আপন করে নেয়নি। বেঁচে থাকার জন্য তাকে প্রতিদিন প্রচণ্ড কষ্ট করতে হয়। সেই খুব সকালে ঘুম থেকে উঠে সে গ্যাস স্টেশনের কাজে বেরিয়ে পড়ে। সেখানের কাজ শেষ করে সে আবার একটা রেস্টুরেন্টে আসে, যেখানে সে ওয়েটারের কাজ করে। এভাবেই কয়েকটা কাজ একসাথে করে সে কোনো মতে নিজের পড়ার খরচ মেটায়। তার জীবনের একটাই বড় স্বপ্ন, নিজের একটা স্থায়ী ঠিকানা, মানে নিজের একটা বাড়ি। অন্যদিকে এনোর স্বপ্ন খুব অদ্ভুত। সে গেম বানিয়ে বিলিয়ন বিলিয়ন ওন আয় করতে চায়। এর জন্য সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জিয়ংয়ের সাথে পরিচয় হওয়ার পর তার স্বপ্নের তালিকায় নতুন একটা নাম যোগ হয়েছে, আর সেটা হলো জিয়ংকে নিজের করে পাওয়া। তবে গল্পের নতুন মোড় আসে যখন জিয়ংয়ের এক সিনিয়র দোইয়ন তাদের সবাইকে ডিনারে ডাকে। ডিনার টেবিলে এনো খুব গর্ব করে তার গেম বানানোর স্বপ্নের কথা বলে, কিন্তু কেউই তাকে পাত্তা দেয় না। উল্টে দোইয়ন যখন কথা বলে তখন সবাই তার প্রশংসায় ফেটে পড়ে। দেখা যায় দোইয়ন মাতাল অবস্থায় জিয়ংকে নিয়ে বেশ প্রশংসা করছে এবং বলে সে তাকে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারে। এই কথা শুনে এনহো স্পষ্ট বুঝে যায় এই সিনিয়র দোইয়নের নজর আসলে জিয়ংয়ের উপর। তো এই সহ্য করতে না পেরে এনহো যখন রেস্টুরেন্টের বাইরে চলে আসে, সে দেখে দোইয়ন মাতাল অবস্থায় জিয়ংকে প্রপোজ করছে। মজার ব্যাপার হলো প্রপোজ করার পর দোইয়ন এতই মাতাল হয়ে যায় যে সে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। জিয়ং নিরুপায় হয়ে এনোকে বলে তাকে পিঠে করে তার বাসায় পৌঁছে দিতে। এনো তো মনে মনে রাগে জ্বলছে, কিন্তু জিয়ংয়ের অনুরোধ ফেলতে পারে না। এরপর দোইয়নকে বিছানায় শুইয়ে দিয়ে এনো আর জিয়ং যখন একা হয় তখন এনো জানতে পারে জিয়ং আসলে তার ভবিষ্যৎ নিয়ে খুব হতাশ। সে চায় একজন বড় আর্কিটেক্ট হতে, কিন্তু আর্থিক সংকটের কারণে এই ইচ্ছেটা তার হয়তো স্বপ্নই থেকে যাবে। এই বলতে বলতে জিয়ংয়ের মন খারাপ হয়ে যায়। এই দেখে এনো তাকে হাসানোর জন্য অনেক ফানি জোকস বলতে থাকে যেন তার মনটা একটু হালকা হয়। এরপর দিন সকালে এনো বেশ ফুরফুরে মেজাজে গ্যাস স্টেশনে কাজে আসে, কিন্তু ঠিক তখনই সে দেখে একটি দামি গাড়ি এসে স্টেশনে দাঁড়িয়েছে, যে গাড়িটি ছিল দোইয়নের। সে গাড়ি থেকে বের হয়ে জিয়ংকে রেডি হতে বলে। প্রথমে এনো ভেবেছিল জিয়ং হয়তো রাজি হবে না, তবে একটু পরেই দেখতে পায় জিয়ং একটি সুন্দর পোশাক পরে হাজির হয়েছে এবং সে বেশ এক্সাইটেড দোইয়নের সাথে যাওয়ার জন্য। এই দেখে এনো তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে জিয়ং দোইয়নের প্রস্তাব গ্রহণ করেছে এবং তার সাথেই হয়তো সে নিজের বাকি জীবনটা কাটাবে। এই ভেবে মুহূর্তেই এনোর সেই রঙিন স্বপ্নগুলো ধুলোয় মিশে যায়। এরপর সে যখন মন খারাপ করে বসেছিল তখন তার কিছু বন্ধুরা চলে আসে আর তার গেম বানিয়ে কোটিপতি হওয়ার স্বপ্নটা শুনে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে এবং তাকে অন্য ভালো কিছু করার জন্য জ্ঞান দিতে থাকে। এই শুনে এনো নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। একদিকে ক্যারিয়ারের অনিশ্চয়তা, অন্যদিকে জিয়ংয়ের পর হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে এনো যেন এক গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিল। ঠিক তখনই জিয়ংয়ের একটা ফোন কল সবকিছু বদলে দেয়। এনহো দৌড়ে এসে দেখে জিয়ং সুটকেস হাতে দাঁড়িয়ে আছে। জানায় সে নাকি দোইয়নের সাথে সম্পর্ক ভেঙে চলে এসেছে এবং তার এখন থাকার মতো তেমন কোনো বাসাও নেই। এই শুনে এনহো তাকে নিজের বাসায় নিয়ে আসে। গল্প করতে করতে জিয়ং জানায় আসলে দোইয়নের মা জিয়ংয়ের অনাথ হওয়ার পরিচয়টা একদমই মেনে নিতে পারেনি এবং সবচেয়ে কষ্টের বিষয় ছিল যখন দোইয়নের মা তাকে অপমান করছিল তখন দোইয়ন পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একটা শব্দও উচ্চারণ করেনি। দোইয়নের এই কাপুরুষতা সহ্য করতে না পেরে সে বেরিয়ে এসেছে। তবে সে এখন আর তার আগের বাসায়ও ফিরে যেতে চায় না। সেখানের রুমটা এতটাই ছোট যেখানে থাকার মতো পর্যাপ্ত আলো বাতাস নেই, এমনকি তাকে একটুখানি জায়গার মধ্যেই সবকিছু সামলে নিতে হয়, আর ভাড়াও তুলনামূলক বেশি। এই শুনে এনহো বুদ্ধি করে তাকে এখানেই থাকার জন্য বলে।
জিয়ং রাজি হয় ঠিকই, তবে জিদ ধরে বলে একটা শর্ত আছে, সেটা হলো বাসা ভাড়ার সাথে সকল বিলের অর্ধেক সে বহন করবে, মানে সকল খরচ দুজন ভাগাভাগি করে নেবে। দেখা যায় তাদের এই কথাবার্তার মাঝেই পাশের বাসার এক সুন্দরী প্রতিবেশী নিয়ে এসে এনোকে ল্যাপটপ ঠিক করে দিতে বলে। জিয়ং এটা মোটেও ভালো চোখে নেয়নি। মেয়েটি চলে যাওয়ার পরে সে এনোকে বলে, তোমার পছন্দ কিন্তু অনেক সুন্দর। এই শুনে এনো জানায় তার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, সে আমার প্রতিবেশী জাস্ট এতটুকুই। এরপর রাত গভীর হলে এনো নিজের বেড জিয়ংকে ছেড়ে দিয়ে নিজে মেঝেতে শুয়ে পড়ে, কিন্তু কারোর চোখেই ঘুম নেই। এনো তখন তার পোর্টেবল মিউজিক প্লেয়ারটা বের করে এবং একটা ইয়ারফোন জিয়ংয়ের কানে গুঁজে দেয়। গানের হালকা সুর আর অন্ধকারের মধ্যে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের তৈরি করে, আর এভাবেই ধীরে ধীরে দুজন ঘুমিয়ে পড়ে। তবে গভীর রাতে এনো ওয়াশরুম থেকে ফিরে ভুল করে নিজের বিছানা ভেবে জিয়ংয়ের পাশে শুয়ে পড়ে। একই সময় আবার জিয়ং এনোকে বালিশ মনে করে জড়িয়ে ধরে। এবার এনো জেগে উঠলে দেখতে পায় সে আসলে মেঝেতে নয়, বরং ভুল করে জায়ংয়ের বেডে শুয়ে পড়েছে। এই অবস্থায় সে কোনো রকমে নিজেকে বেড থেকে নিচে নামিয়ে আনে, যেটা বেশ ফানি একটা মোমেন্ট ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনেই ব্রেকফাস্ট সেরে নেয় এবং বাসা ডেকে নিজেদের মতো করে গুছিয়ে নেয়। এরপর একসাথে রান্না করে এবং একই সাথে সেই গ্যাস স্টেশনে কাজে বের হয়। মানে তাদের জীবনটা একটা নতুন ছন্দে এগোতে শুরু করেছে। তবে গল্প আবার নতুন মন নেয় যখন দোয়ন আবার ফিরে আসে এবং জিয়ংকে একটি দামি নেকলেস উপহার দিয়ে তার কাছে ক্ষমা চায়। যদিও জিয়ং তাকে কোনো উত্তর দেয়নি, কিন্তু আবার নেকলেসটিকেও ফেলে আসেনি, বরং বাসায় ফিরে নেকলেসটি গলায় পড়ে আয়নায় দেখছিল এবং এনোর কাছে জিজ্ঞেস করে তার দোয়নকে ক্ষমা করে দেওয়া উচিত কিনা। এনো সরাসরি জানিয়ে দেয় সে তোমার যোগ্য নয়, তার থেকে দূরে থাকাই ভালো। কিন্তু ঘটনা ঘটে পুরাই উল্টো। পরের দিন এনো দেখতে পায় জিয়ং দোয়নের সাথে দেখা করে সবকিছু ঠিক করে নিয়েছে। এমনকি এখানে দোয়ন সুযোগ বুঝে জায়ংয়ের কপালে একটা কিছু করেছে, যে বিষয়টা দেখে এনো কিছুতেই নিজের রাগকে সামলে রাখতে পারছে না। তবে এই মুহূর্তে তারও কিছু করার নেই। পরের দৃশ্যে দেখা যায় জিয়ং একটা বারে তার বন্ধুদের সাথে ডিনারে এসেছে। সবাই আজ জায়ং এর নতুন লুকের খুব প্রশংসা করে, কিন্তু এনো এসে বলে তাকে এখন মোটেই সুন্দর লাগছে না, কেমন উগলি টাইপের দেখাচ্ছে। এই শুনে জিয়ং এর বান্ধবীরা বলে, তোমার চোখে বোধহয় কোনো সমস্যা হয়েছে, ভালো করে দেখো, তাকে বাস্তবে অনেক সুন্দর লাগছে। এই কথাগুলো জিয়ংকে আরো ইন্সপায়ার করে দোয়নের সাথে সারা জীবন থাকার। যে বিষয়গুলো বুঝতে পেরে এনো নিজের মধ্যে জ্বলে পড়ে যাচ্ছিল। তো এভাবে খুনসুটি করে তারা কিছুটা সময় পার করে। আসলে আজ হলো 31st নাইট, তাই বন্ধুরা মিলে আজকের রাতটা উদযাপন করতে এখানে এসেছে। খাওয়া দাওয়া শেষে সবাই এক এক করে নাচ গানে মেতে ওঠে। বাকি বন্ধুরা হিপ হপ আর রোমান্টিক গান গাইলেও এনোর মনে কষ্ট থাকায় সে একটা স্যাড গান গায়, যেটা শুনে সবার পুরো মুডটাই একদম খারাপ হয়ে যায়। এরপর পার্টি শেষে এনো আর জিয়ং বড় স্কোয়ারে যায় নতুন বছরকে স্বাগত জানাতে। সেখানে বড় স্ক্রিনে ভিড়ের মধ্যে থাকা কাপলদের ছবি দেখানো হচ্ছিল। জিয়ং খুব উৎসাহ নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, ভেবেছে তাকেও হয়তো কখনো সেখানে দেখা যাবে, কিন্তু ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্ক্রিনে দেখতে পায় দোয়ন অন্য একটি মেয়ের সাথে রোমান্টিক মুডে বসে আছে। এই দেখে জিয়ংয়ের বিশ্বাসটা মুহূর্তেই ধুলোয় মিশে যায়। এরপর নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে পাগলের মতো গান গাইতে গাইতে এনোর সাথে বাসায় ফেরে এবং পুনরায় ড্রিঙ্কস করে মাতলামো শুরু করে দেয়। এই দেখে এনহো অনেক ভানভঙ্গিমা করে জিয়ংকে হাসানোর চেষ্টা করে, মানে জিয়ংকে খুশি রাখতে সে জোকারের মতো অভিনয় করছে। আর সত্যি সত্যি এটা কাজে দেয়। জিয়ং সবকিছু ভুলে গিয়ে এখন নতুন করে হাসতে শুরু করেছে। এরপর দুজন কাছাকাছি চলে আসলে এনো তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। অ্যালকোহলের নেশা আর দীর্ঘদিনের জমে থাকা আবেগ দুজনকে আর দূরে থাকতে দেয় না। জিয়ং স্বীকার করে সেও এনোকে ভালোবাসত, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর বলা হয়নি। এরপর তারা একে অপরের সাথে সবথেকে রোমান্টিক মোমেন্ট পার করে। কিন্তু পরের দিন সকালে উঠেই এনো এক বিশাল ধাক্কা খায়। জিয়নকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। তার ফোন সুইচ অফ, সে কাজের জায়গায় নেই, এমনকি ইউনিভার্সিটিতেও নেই। এনো পাগলের মতো তাকে খুঁজতে থাকে। যখন শেষ পর্যন্ত ফোনে সংযোগ পাওয়া যায়, জিয়ং এনোকে শুধু একটা প্রশ্ন করে, আমরা কি সারা জীবন শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? এনো উত্তরে জানায়, আমরা তো চাইলে জীবনসঙ্গী হয়েও থাকতে পারি। এই শুনে জিয়ং ফোন কেটে দিয়ে রওনা দেয় সেই পুরনো অনাথ আশ্রমের উদ্দেশ্যে, যেখানে থেকে সে বড় হয়েছে। আসলে সে হারিয়ে ফেলতে প্রচন্ড ভয় পায়। ছোটবেলায় সে তার মা, বাবা, ভাই সবাইকে হারিয়েছে। তার কাছে এখন পরিবার মানেই হারিয়ে যাওয়া, আর সে চায় না এনো তার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাক। তবে দেখা যায় সেই অনাথ আশ্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর নিরুপায় হয়ে জিয়ং এনোর বাবার রেস্টুরেন্টে চলে আসে। আর একদিন এনহো তাকে খুঁজতে খুঁজতে এখানে আসলে জিয়ংকে তার বাবার রেস্টুরেন্টে খুঁজে পায়। সে সোজাসুজি প্রশ্ন করে কেন সে এভাবে পালিয়ে এলো। জিয়ং কান্নায় ভেঙে পড়ে বলে, যাদের আমি ভালোবাসি তারা সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমি তোমাকে কখনো হারাতে চাই না, তাই আমার ইচ্ছে আমরা বন্ধু হয়েই সারাটা জীবন পার করে দেব। এই শুনে এনহো তার হাত শক্ত করে ধরে কথা দেয়, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, চলো আমরা নতুন করে নিজেদের জীবন গড়ি। এই ঘটনার পরে শুরু হয় তাদের জীবনের শ্রেষ্ঠ 2 বছর।
ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে রাস্তার মোড় সবখানে চলতে থাকে তাদের দুজনের হাসি আর আড্ডা। তারা যেন ধীরে ধীরে একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং ভালোবাসায় দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে নিয়েছে। একদিন রাস্তার ধারে পড়ে থাকা একটা পুরনো সোফা তারা কুড়িয়ে নিয়ে আসে তাদের ছোট বাসায়। সেই সোফায় বসে তারা ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখে। জিয়ং স্বপ্ন দেখে সে বড় আর্কিটেক্ট হবে আর এনো গেম বানিয়ে অনেক টাকা আয় করবে, কিন্তু তারা যেন কিছুতেই তাদের স্বপ্নের দ্বারে পৌঁছতে পারছে না। এনহোর ডিজাইন করা গেম একটার পর একটা কোম্পানি রিজেক্ট করে দেয়। এতে এনহো ধীরে ধীরে হতাশায় কাবু হয়ে যাচ্ছে। এদিকে এরই মাঝে আবার এনহোর বাবা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানায় তার বাবার ডায়াবেটিস আর ক্যাটারাক্ট হয়েছে, যা তাকে ধীরে ধীরে অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে পাহাড় সমান অভাব আর দায়িত্ব তাদের কাঁধে এসে পড়ে। জিয়ং চায় তার আর্কিটেক্ট হওয়ার পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করতে, যাতে বাবার চিকিৎসা করানো সম্ভব হয়। অন্যদিকে এনহো চায় না জিয়ংয়ের স্বপ্ন এভাবে নষ্ট হোক, তাই সে নিজের গেম বানানোর স্বপ্ন বিসর্জন দিয়ে একটি ছোট অ্যাড এজেন্সিতে চাকরি নেয়। চাকরির প্রথম দিন এনহোর মাউসপ্যাডের নিচে একটি চিরকুট পায়, যেখানে লেখা ছিল পালিয়ে বাঁচো, মানে এই কোম্পানিতে চাকরি না করতে বলে। আর এই চিরকুটটা লুকিয়ে রেখেছিল এই পোস্টে জব করা পূর্বের লোকটি। এনহো সেটাকে রসিকতা ভেবে এড়িয়ে যায়, কিন্তু সে জানতো না সামনে কতটা অমানসিক পরিশ্রম আর অপমান তার জন্য অপেক্ষা করছে। এদিকে জিয়ংও একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ শুরু করে। তারা এখন দুজনেই লড়ে চলেছে নিজেদের জীবনকে টিকিয়ে রাখার সংগ্রামে, কিন্তু জীবন যেন তাদের শ্বাস নেওয়ার জায়গাটুকু কেড়ে নিচ্ছে। আসলে এটা সত্যি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাওয়ার পথ খোঁজে। এনহো আর জিয়ং এখন এতটাই ক্লান্ত যে দিন শেষে একে অপরের সাথে কথা বলার শক্তিটুকুও তাদের থাকে না। সারাদিন হাড়ভাঙা খাটানি শেষে জিয়ং যখন সোফায় ঘুমিয়ে পড়ে, এনহো তার ফাটা গোড়ালি দেখে ভিতর থেকে ভেঙে পড়ে। ঠিক সেই সময়ে জিয়ংয়ের ফোনে সেই পুরনো প্রেমিক দোইয়নের মেসেজ আসে। সে জিয়ংকে তার বাবার কোম্পানিতে চাকরির অফার দেয়। এনহো মেসেজটা দেখলেও কিছুই বলে না, শুধু এক বুক কষ্ট নিয়ে ফোনটা আগের জায়গায় রেখে দেয়। কারো প্রতি রাগ করাও যেন তার জীবনে এখন নিষিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় বাসা ভাড়া বেড়ে যাওয়ায় তাদের এই রুমটিকে ছেড়ে দিতে হয়েছে। এবার তারা যে নতুন বাসায় ওঠে তার দরজা এতটাই সরু যে তাদের ভালোবাসার সাক্ষী সেই পুরনো সোফাটা ভেতরে ঢোকানো যায় না। টানাটানি করতে গিয়ে এক পর্যায়ে জিয়ংয়ের আঙুল কেটে রক্ত বের হয়। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা সেই প্রিয় সোফাটি রাস্তার ধারেই ফেলে দিতে বাধ্য হয়, যেখান থেকে তারা এটাকে নিয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে সোফাটি এখানে থেকেই নষ্ট হয়ে যেতে শুরু করে এবং একদিন শহরের নোংরা পরিষ্কার করার ট্রাক এসে সোফাটি নিয়ে যায়। এদিকে দেখা যায় এনহোর অফিসের বস তাকে কুকুরের মতো খাটাচ্ছে। এই অফিসের বস এতটাই জঘন্য যে কিনা সাধারণ একটু ভুলের জন্য কর্মীদের উপর হাত তুলতে দ্বিধা করে না। কিন্তু এনহো জিয়ংকে কিছু বুঝতে দেয় না, নীরবে সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। একদিন এনহোর বাবার জন্মদিন উপলক্ষে তারা গ্রামে যায় সেই রেস্টুরেন্টে, কিন্তু এনহোর পকেটে একটা টাকাও নেই। তাই সে তার পুরনো বন্ধুর কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু বন্ধুটি নিষ্ঠুরভাবে তাকে ফিরিয়ে দেয়, বলে সে নিজেই খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরপর দুজন তার বাবার সাথে দেখা করলে বাবা তাদের দুজনের বিয়ের কথা তোলে। এনহো তাকে বারবার এই ব্যাপারে কথা বলতে নিষেধ করলেও তার বাবা তাকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। আসলে এনহোর বাবা জানতো না তারা দুজন কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিয়েতে খরচ করার মতো টাকা তো দূরে থাক, বাসা ভাড়া দেওয়ার মতো যথেষ্ট টাকা পয়সাও তাদের এখন নেই। তো বাবার এইসব কথা বারবার শুনতে শুনতে এনহো প্রচণ্ড রেগে গিয়ে ডিনার টেবিল তছনছ করে ফেলে। জিয়ং এই প্রথম এনহোর এমন রুদ্রমূর্তি দেখে স্তব্ধ হয়ে যায়। এরপর ফেরার পথে তারা সেই পুরনো বাসে ফেরে, যে বাসে তাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু আজ আর সেই রোমান্টিক পরিবেশ নেই, আর না আছে একে অপরের প্রতি ভালো লাগা, আছে শুধু একরাশ তিক্ততা। জিয়ং আর এইসব সহ্য করতে না পেরে এনহোকে বলে, তুমি এই চাকরি ছেড়ে গেম বানানোতে ফিরে যাও। কিন্তু এনহো পাল্টা প্রশ্ন করে, আমি না হয় চাকরিতে ফিরলাম, কিন্তু তুমি কি তোমার আর্কিটেক্ট হওয়ার স্বপ্নটা ফিরে পাবে? তর্কের এক পর্যায়ে এনহো সেই দোইয়নের মেসেজের কথা তুলে বলে, তুমি বরং দোইয়নের কাছে ফিরে যাও, যে তোমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে। এ শুনে জিয়ং প্রচণ্ড কষ্ট পেয়ে বলে, এটা তোমার থেকে আশা করিনি। আমি আমার আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন ভুলে গিয়ে তোমাকে হেল্প করার জন্য কতটা পরিশ্রমের কাজ করে চলেছি, আর সেই তুমি কিনা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি কখনোই দোইয়নের অফারের উত্তর দেয়নি, এমনকি তার কোনো মেসেজেরও রিপ্লাই করিনি। কেঁদে কেঁদে এইসব বলতে দেখে এনহো বুঝতে পারে সে হয়তো জিয়ংকে ভুল বুঝেছে। তাই সে জিয়ংকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়। জিয়ংও তাকে ক্ষমা করে দেয়, কিন্তু মনের কাজ একবার ভাঙলে যেমন আর জোড়া লাগে না, ঠিক তেমনই এই কথাগুলো তাদের সম্পর্কের ভেতর ছোট ছোট কাটা হয়ে বিঁধতে থাকে। দেখা যায় শেষ পর্যন্ত এনহো চাকরি ছেড়ে দিয়েছে এবং একের পর এক গেম কোম্পানিতে সিভি পাঠাতে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো কোনো কোম্পানি তাকে অ্যাকসেপ্ট করছে না। একে একে 20টিরও বেশি কোম্পানি তাকে রিজেক্ট করে দিয়েছে। এই কারণে জিয়ংও আগের মতো তাকে আর উৎসাহ দেয় না, সেও যেন ভেতরে ভেতরে হেরে গিয়েছে। একদিন পুরনো বন্ধুদের সাথে এক গেট টুগেদারে গিয়ে এনহো দেখে যে বন্ধুটি তাকে টাকা নেই বলে ফিরিয়ে দিয়েছিল সে আসলে অনেক সচ্ছল জীবনযাপন করছে।
এমনকি এখানে তারা এনহোকে জিয়ংয়ের সামনে অপমান করে বলে, গেম বানিয়ে বিলিয়ন বিলিয়ন আর্ন করতে তোমার আর কত সময় লাগবে, দেখে মনে হচ্ছে তুমি বোধহয় এখনো সাকসেস হতে পারোনি। এনহো এই অপমান কিছুতেই মেনে নিতে পারে না। বন্ধুদের এই কথাগুলো এনহোর বুকে নতুন করে কাটা হয়ে বিঁধতে থাকে। এরপরে রাস্তার ধারে বসে ড্রিঙ্কস করার সময় পাশের একজনের সাথে সামান্য ধাক্কা লাগে, আর এতেই এনহো তার সব রাগ আর হতাশা সেই লোকটির উপরে উগড়ে দেয়। সবার সামনে সে পাগলের মতো লোকটিকে মারতে থাকে। জিয়ং তাকিয়ে দেখে এই এনহোকে সে চেনে না। অভাব আর সমাজ তার প্রিয় মানুষটাকে একটা হিংস্র পশুতে পরিণত করেছে। সে রেগে গিয়ে এবার এনহোকে সবার সামনে একটা চড় মেরে বসে এবং বলে, মারতে হলে আমাকে মারো, আমিই ভুলছিলাম তোমার সাথে জীবন গড়ার স্বপ্ন দেখে। এরপর বাড়ি ফিরলে জিয়ংয়ের মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা, যখন তাদের মাঝে শুধুই ভালোবাসা আর যত্ন ছিল, না ছিল কোনো রাগ আর না ছিল কোনো অভিমান। কিন্তু এখন তারা একসাথে থাকলেও তেমন একটা কথা হয় না, কেমন যেন একজন আরেকজনের প্রতি কোনো ভালো লাগা অনুভব করতে পারে না। এনহো সারাদিন কম্পিউটারে তার গেম নিয়ে পড়ে থাকে। আসলে অভাব অনটন তাদের মধ্য থেকে পুরোপুরিভাবে ভালোবাসা কেড়ে নিয়েছে। সবকিছু ভুলে গিয়ে এনহো শুধু নিজের গেম বানানোয় ফোকাসড ছিল, যে ব্যাপারটা জিয়ং আর সহ্য করতে পারছিল না। তাই সে নিঃশব্দে এনহোকে চিরদিনের জন্য ছেড়ে বেরিয়ে যায়। পিছনে ফিরে এনহো বুঝতে পারে জিয়ং বাসায় নেই। এবার হয়তো সত্যিই সে তাকে ছেড়ে চলে গিয়েছে। এইভাবে এনহো পুরো পাগলের মতো নিজের প্রতি আফসোস করতে থাকে। এই মুহূর্তে সে কিভাবে জিয়ংকে ফিরিয়ে আনবে এবং কোথায় খুঁজবে কিছুই বুঝতে পারছে না। দেখতে পায় বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে সে ছাতা নিয়েছে ঠিকই, কিন্তু জিয়ংকে খুঁজে না পাওয়ার হতাশায় ছাতাটা খোলার কথা তার খেয়ালই ছিল না। পুরো উন্মাদের মতো সে জিয়ংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জিয়ংয়ের দেখা মেলেনি। তবে এক পর্যায়ে ট্রেন স্টেশনে এসে দেখতে পায় জিয়ং ইতিমধ্যে ট্রেনে উঠে পড়েছে। তার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এনহো বুঝতে পারছে না কি বলে সে জিয়ংকে আবার ফিরিয়ে নেবে, কারণ তাকে ভালো রাখার কোনো যোগ্যতা তার এখনো হয়ে ওঠেনি। ভিতরের ভাবা কষ্টগুলো চেপে রেখে সে চুপচাপ ট্রেনের দরজার দিকে তাকিয়ে থাকে। আর ধীরে ধীরে জিয়ং তার থেকে দূরে চলে যায়। এনহোর বুকটা কষ্টে যেন ফেটে যাচ্ছিল। ফাঁকা স্টেশনে সেই বন্ধ ছাতাটা নিয়েই সে একা দাঁড়িয়ে থাকে। আজ তার কাছে ভালোবাসা মানে এক মলিন দুঃস্বপ্নের মতো। এভাবেই গল্প এগিয়ে যেতে থাকে। জিয়ং চলে যাওয়ার পর এনহো যেন এক জ্যান্ত লাশে পরিণত হয়েছে, কিন্তু সে হার মানেনি। তার ফেলে রাখা গেমের প্রজেক্ট নিয়ে আবারও কাজ শুরু করে। অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ প্রচেষ্টার পর তার গেমটি সুপারহিট হয় এবং বড় বড় কোম্পানি তাকে অফার পাঠাতে থাকে। অন্যদিকে জিয়ংও দমে যায়নি। সে কঠোর পরিশ্রম করে, ইংরেজি শেখে এবং তার স্বপ্ন অনুযায়ী আর্কিটেক্ট হওয়ার সার্টিফিকেট অর্জন করে। এমনকি নিজের কাজের প্রতি মনোযোগ বাড়াতে সে এনহোর ফোন নম্বর পর্যন্ত ডিলিট করে দেয়, যেন সে চাইলেও আর তার সাথে যোগাযোগ করতে না পারে। তার একটাই লক্ষ্য, নিজের কেরিয়ার শক্তিশালী করে একজন সফল আর্কিটেক্ট হওয়া। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। এনহো এখন বড় বড় গেম কোম্পানির একজন সফল ব্যক্তিত্ব। তার বানানো অসাধারণ একটি গেম বিলিয়ন ওন জিতে নিয়েছে। এই জন্য দ্রুত সবার মুখে এনহোর নাম পুরো দেশে ছড়িয়ে পড়ে। একদিন বিমানে বসে থাকার সময় এনহো অনুভব করে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। আর এই সন্দেহে পিছনে ফিরে দেখে সত্যি একটি মেয়ে প্রচুর আগ্রহ নিয়ে তাকে দেখছে। তবে সে সাধারণ কেউ ছিল না, সে ছিল তার জীবনের প্রথম ভালোবাসা জিয়ং। সেই একই মায়াবী চোখ, একই সেই চাহনি। এত বছর পরে হঠাৎ এনহোকে এভাবে দেখতে পেয়ে জিয়ং মৃদু হাসে। তবে কেউ কারোর সাথে কথা বলার মতো অবস্থায় ছিল না। এর মধ্যে জানানো হয় হঠাৎ টাইফুনের কারণে এই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এই শুনে সব যাত্রীরা একই সাথে পাশের হোটেলে গিয়ে ভিড় করে আজ রাতটা পার করে দেওয়ার জন্য। কিন্তু এতগুলো যাত্রীর জন্য পর্যাপ্ত রুম অবশিষ্ট ছিল না। এরপর ঘটনাক্রমে তাদের দুজনকে হোটেলের শেষ রুমটিতে থাকতে হয়। তারা দুজন একসাথে বেশ কিছুক্ষণ পার করে, কিন্তু এখন পর্যন্ত কেউ কারোর সাথে কথা বলেনি। এনহো নিজের মতো করে সময় পার করতে রুমের টিভি ওপেন করে, যেখানে আজকের টাইফুন সম্পর্কে আপডেট জানানো হচ্ছিল। আর এই বিষয়কে কেন্দ্র করেই তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে টাইফুনের কথা বাদ দিয়ে তারা নিজেদের সম্পর্কে জানতে চায়। এনহো নিজের সম্পর্কে তেমন কিছু বলে না, শুধু নিজের বিজনেস কার্ডটা জিয়ংকে দেখায়। জিয়ং এনহোর এত আশ্চর্যজনক সাফল্য দেখে ভিতর থেকে আফসোস করতে থাকে। এরপর সে নিজের সম্পর্কেও বলে যে সে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। সে এখন একজন সফল আর্কিটেক্ট এবং তার এখন একটা নিজের বাড়িও আছে। এরপর কথায় কথায় তারা তাদের প্রথম দিনের দেখা হওয়ার বিষয়টি নিয়ে হাসাহাসি করে। জিয়ং বলে, যদি সেদিন রেস্টুরেন্টে আমাদের দেখা না হতো তবে হয়তো আমরা সারা জীবন ভালো বন্ধু হয়েই থাকতাম। এমন সময় এনহোর ফোন বেজে ওঠে। ভিডিও কলে উপাস থেকে একটি ছোট বাচ্চা এনহোকে বলে, বাবা তুমি কখন কোরিয়ায় ফিরবে, আমি তোমার অপেক্ষায় আছি। এই দেখে জিয়ং বুঝতে পারে এনহো এখন অন্য কারো হাজবেন্ড এবং কারো বাবা। সে চাইলেও আর কখনোই এনহোকে নিজের করে পাবে না। এদিকে প্রচণ্ড কষ্টে সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসে। এনহো তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় এবং জিয়ংকে জিজ্ঞাসা করে, যদি সেদিন আমরা সেই ছোট বাসায় না উঠতাম তবে কি আমাদের বিচ্ছেদ হতো না?
জিয়ং চোখের জল মুছে উত্তর দেয়, হয়তো বিচ্ছেদটা 1 বছর পরে হতো, কিন্তু হতোই, কারণ অভাব আর বাস্তবতা আমাদের রূপকথাকে বাঁচতে দেয়নি। জিয়ং আর এনো আজ সফল, তাদের টাকা আছে, খ্যাতিও আছে, কিন্তু তাদের সেই একে অপরের প্রতি নিখাত ভালোবাসাটা আর নেই। তারা একে অপরের থেকে অনেক দূরে সরে গিয়েছে, যেখান থেকে আর পুনরায় এক হওয়া সম্ভব নয়। জীবনের এই অঙ্কটা বড়ই অদ্ভুত, তাই না? দেখা যায় এনহো হাল ছাড়েনি, সে তার জীবনের শেষ প্রশ্নটাই করে, যদি সেদিন স্টেশনে তোমার হাতটা ধরতাম তবে কি সব অন্যরকম হতো? এই কথা শুনে জিয়ং কান্নায় ভেঙে পড়ে এবং বলে, হ্যাঁ এনহো, যদি সেদিন তুমি আমার হাতটা ধরতে আর আমাকে ফিরিয়ে নিয়ে যেতে, তবে আমি চিরকাল তোমার পাশেই থাকতাম। এই একটি উত্তর যেন এনহোর বুকের ভেতর 5 বছরের জমানো পাহাড়টাকে ভেঙে দেয়। সে বাচ্চাদের মতো ঠুকরে কেঁদে ওঠে, কিন্তু এখন যে আর কিছুই করার নেই। দেখা যায় সূর্য উঠছে, কিন্তু তাদের জীবনের সেই সোনালী সূর্যটা অনেক আগেই ডুবে গিয়েছে। তারা একই বিমানে কোরিয়ায় ফিরে আসে। এয়ারপোর্টের মোড়ে দাঁড়িয়ে তারা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানায়। একদিন পর জিয়ং একটি পার্সেল পায়, সেখানে এনোর বাবার লেখা একটি পুরনো চিঠি ছিল। এনোর বাবা যখন বেঁচে ছিলেন তিনি জিয়ংয়ের জন্য এই চিঠিটা লিখেছিলেন। সেখানে লেখা ছিল, মানুষ সময়ের সাথে বদলে যায়, পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়। আমি জানি না তুমি কবে এই চিঠি পড়বে, কিন্তু জেনে রেখো আমি আর এনো সবসময় তোমার পাশে আছি। জিয়ং জানতে পারে চিঠিটা লেখার কিছুদিন পরেই এনোর বাবা মারা গিয়েছে। এই খবরটি জিয়ংকে ভেতর থেকে আরো চুরমার করে দেয়, কারণ সে যদি সেই সময়ে এনোকে ছেড়ে না যেত তাহলে এনোর সাথে সত্যিকারের একজন বাবাও পেত। যাই হোক, এরপর জিয়ং এনোর বানানো সেই গেমটি খেলতে বসে। গেমের একদম শেষ দৃশ্যে দেখা যায় নায়ক আর নায়িকা সব বাধা পেরিয়ে পৃথিবীকে ধূসর থেকে রঙিন করে ফেলেছে। জিয়ংয়ের মনে পড়ে যায় 2008 সালের সেই সমুদ্র সৈকতের কথা, যেখানে তারা সূর্যাস্ত দেখতে যেত এবং প্রার্থনা করত। তবে সে আজ মনে করতে পারে না সেদিন সে কি প্রার্থনা করেছিল, কিন্তু তার শুধু মনে আছে সেদিন এনো তার পাশে ছিল। আর এমন একটা অবস্থায় এই গল্পের সমাপ্তি ঘটে। গাইস, আমি জানি না এই গল্পটি আমি তোমাদের কতটা অনুভব করাতে পেরেছি, তবে সত্যি বলতে এই গল্পটি কোনো না কোনো এক জায়গা থেকে সবার জীবনের সাথেই রিলেটেবল। যদি তুমি কোথাও না কোথাও এই গল্পের মাঝে নিজেকে খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্টে নিজের অনুভূতি জানিও। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে কোনো এক অসাধারণ গল্পের যাত্রায়।